অকারণে চাকরিটা চলে গেল। কোম্পানি চলছে না, লসে রান করছে, তাই মালিকপক্ষ কর্মচারী ছাঁটাই করছে। মাথার ওপর সংসারের চাপ, বাড়িতে তো রোজগেরে বলতে আমি একা। আমার উপরেই নির্ভর করে 4টে পেট চলে। এবার কি হবে কে জানে। চাকরিটা হারিয়েছি শুনে মাথায় আকাশ ভেঙে পড়েছিল। অফিস থেকে বেরিয়ে কিছুক্ষণ শেষবারের মতন দেখে নিয়েছিলাম অফিসটাকে। জীবনের 12টা বছর এই অফিসকে দিয়েছি। কোম্পানির শুরু থেকে এই পর্যন্ত উঠে আসা সবটাই হয়েছে আমার চোখের সামনে। কেমন একটা টান তৈরি হয়ে গিয়েছিল। 12টা বছর তো নেহাত কম সময় না। তাই যখন শুনলাম কাল থেকে এই অফিসটা আর আমার নয়, তখন স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অফিস ছুটি হয় সন্ধ্যা 7টায়, বাড়ি ফিরতে ফিরতে 7:30 বাজে। বিকেলের দিকে এই মাঠের ধারে এসে বসেছি অনেকক্ষণ। কি করব? বাড়িতে তো জানাতে পারবো না চাকরি যাওয়ার কথা। এমনিতেই বাবার হার্টের অসুখ, চাকরি যাওয়ার খবর যদি শোনে তাহলে কি হবে কে জানে। একটু পরেই রাত নেমে আসবে। সেই রাত কেটে কি আবার নতুন এক ভোর আসবে পৃথিবীতে। কিন্তু আমার জীবনে যে অন্তবিহীন রাত্রি নেমে এলো, জানি না সেই রাতের অন্ধকার কেটে গিয়ে কবে আবার আলোর দেখা পাবো। ওই একটা কাজ ছাড়া আর তো কিছুই জানি না। কিন্তু এভাবে হাল ছেড়ে দিলেই বা কি করে হবে? আমাকে তো বাঁচতে হবে, আমার পরিবারটাকেও তো বাঁচাতে হবে। না না না, ভেঙে পড়লে চলবে না। যেভাবেই হোক আমাকে আমাকে নতুন কোনো কাজ জোটাতেই হবে। হাঁটতে হাঁটতে বাস স্টপের দিকে যাচ্ছি, এমন সময় হঠাৎ দেওয়ালের গায়ে একটা পোস্টারের দিকে চোখ পড়ল। সাদা কাগজের ওপর শুধু একটা মাত্র কথা লেখা, সহকারী চাই। তার নিচে একটা ফোন নাম্বার দেওয়া। কাজের জন্য বিজ্ঞাপন অনেক দেখেছি, কিন্তু সংক্ষিপ্ত বিজ্ঞাপন আগে কখনো দেখিনি এইরকম। বেশ ইন্টারেস্টিং লাগলো আমার কাছে বিষয়টা। মোবাইল ফোনটা বার করে ঝটপট নাম্বারটার একটা ছবি তুলে নিলাম, সাথে সাথে ডায়ালও করলাম। কিন্তু রিং হয়ে হয়ে ফোনটা কেটে গেল। আরেকবার করে দেখি বরং। কোনো লাভ হলো না। এইবারেও ফোনটা রিং হয়ে হয়ে কেটে গেল। রিসিভ করলো না কেউ। বাড়ি এসে আজ আর কারুর সঙ্গে তেমন কথা বললাম না। খাওয়া দাওয়া সেরে চুপচাপ নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আর ভাবতে থাকলাম, কাল কি করব, পরশু কি খাবো, কি আছে কপালে তা কেবল ঈশ্বরই জানে। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। মোবাইলের রিংটোনে ঘুমটা ভেঙে গেল। এত রাতে কে আবার ফোন করছে? ফোনটা হাতে নিয়ে দেখলাম সন্ধ্যাবেলা যে নাম্বারটা পোস্টার দেখে ডায়াল করেছিলাম, সেই নাম্বারটা থেকে কল ব্যাক করেছে। রাত 1টা বাজে। এত রাতে কল করলো? এটা কি কোনো অফিসিয়াল কল করবার সময়? যাকে, আমার কাজ দরকার, আমার অত ভেবে লাভ কি? ফোনটা রিসিভ করলাম। হ্যালো। আপনি বিজ্ঞাপন দেখে ফোন করেছিলেন? লোকটার সাংঘাতিক ভারী গলা। বললাম, হ্যাঁ হ্যাঁ করেছিলাম। বেশ, কাল রাত 8টায় চলে আসুন, কথা হবে। হ্যাঁ, রাত 8টায়? কোথায় আসতে হবে? আমি আপনাকে লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, চলে আসবেন। মনে থাকে যেন, ঠিক রাত 8টা। বলেই ফোনটা কেটে দিল লোকটা। অদ্ভুত ব্যাপার, লোকটা কি পাগল গোছেন নাকি? না হলে এত রাতে কেউ ফোন করে? আর রাত 8টায় ইন্টারভিউ? হঠাৎ টুং করে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো। মেসেজ বডিতে টাইপ করা একটা অ্যাড্রেস, নিশিকান্তপুর, ন্যাড়াবটতলা মোড়, চৌধুরী বাড়ি। এ জায়গা তো অনেক দূর। মনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কি করব? যাব না যাব না? কাজের দরকার খুব, কিন্তু ব্যাপারটা কেমন যেন বিদঘুটে মনে হচ্ছে। অবশ্য সবকিছু তো এরকম দূর থেকে আন্দাজ করা যায় না। কাজ করি বা না করি, একবার গিয়ে দেখতে তো কোনো ক্ষতি নেই। ভালো না লাগলে করব না। পরদিন সারা বেলা এদিকে ওদিকে ঘুরে কাটালাম। বিকেলে আবার সেই সর্ষে ক্ষেতের পাশে এসে বসে সময় কাটিয়ে সন্ধ্যার দিকে বাস ধরে রওনা দিলাম নিশিকান্তপুরের দিকে।
নিশিকান্তপুরে নামতে নামতে রাত 7:30 বেজে গেল। এখান থেকে টোটো ধরে যেতে হবে ন্যাড়াবটতলায় চৌধুরী বাড়ি। ভাবতে না ভাবতেই দেখলাম সামনে রাস্তা ধরে একটা টোটো এই দিকেই এগিয়ে আসছে। আমার কাছে এসে টোটোওয়ালা দাঁড়িয়ে গেল, তারপর বলল, কোথায় যাবেন? যাব ন্যাড়াবটতলা চৌধুরী বাড়ি। যাবেন? টোটোওয়ালা কিছু বলল না। দেখলাম ওর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল আমার কথা শুনে। কিছুক্ষণ কি ভেবে নিয়ে বলল, ন্যাড়াবটতলা চৌধুরী বাড়ি যাবেন? ওখানে কি দরকার? ওই আমার একটা কাজের ব্যাপারে কথা বলতে যাচ্ছি, আপনি যাবেন? গেলে চলুন, আমার দেরি হচ্ছে। হ্যাঁ যাব, উঠে আসুন। টোটোয় উঠে পড়লাম। লোকটা টোটো চালিয়ে দিল। বেশ কিছুক্ষণ টোটো চলবার পরে টোটোওয়ালা একটা বিস্তীর্ণ বাড়ির সামনে টোটোটা দাঁড় করিয়ে দিয়ে বলল, এই হচ্ছে চৌধুরী বাড়ি, নামুন। আমি টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে দিতেই টোটোওয়ালা বলল, দেখুন কি দরকারে আপনি এই বাড়িতে যাচ্ছেন আমি জানি না, তবে একটু সাবধান, চোখ কান খোলা রাখবেন। আর কিচ্ছু না বলে সে টোটো টেনে বেরিয়ে গেল। জায়গাটা জঙ্গলে ঘেরা। একটা উঁচু জমির ওপরে একটা পুরনো আমলের প্রকাণ্ড বাড়ি। দেখেই বোঝা যায় এই বাড়ি এককালে আভিজাত্যে ঝলমল করত। এখন সময়ের সাথে সাথে নিজের জৌলুস সারিয়ে কোনো রকমে টিকে রয়েছে। বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই আদ্যপান্ত চাদরে মুখ ঢাকা এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এলো। কারে সাই? আমি এই কাজের ব্যাপারে এসেছি, বিজ্ঞাপন দেখে। আচ্ছা, আসেন, আমার সাথে আসেন। লোকটা আমাকে সাথে করে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলো। বসবার ঘরে তেমন আসবাব কিছুই নেই, শুধু কতগুলো কাঠের চেয়ার পাতা। লোকটা বলল, আপনি এখানেই বসেন, আমি আসছি। আমাকে বসতে বলে লোকটা চলে গেল ভেতরের ঘরের দিকে। আমি একটা কাঠের চেয়ারে গিয়ে বসলাম। ঘরটা অদ্ভুত রকমের শান্ত, কেমন একটা থমথমে ভাব। একটা 20 ওয়াটের বাল্ব জ্বলছে ঘরের ভেতর, তার লালচে আলোয় অন্ধকার যেন আরো বাড়িয়ে তুলেছে। কি কাজ হয় এখানে? ভেতরের ঘর থেকে একজন লোক এসে আমার সামনে দাঁড়ালো। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। লোকটি বলল, বসুন। হ্যাঁ হ্যাঁ। লোকটা আমার সামনের চেয়ারে বসলো। কাজটা খুব সহজ। কাজটা কি সেটা যদি বলেন। নিশ্চয় বলবো। আমার নাম সুখবিলাস চৌধুরী। আমার তান্ত্রিক ক্রিয়াকর্মে সাহায্য করার জন্য একজন সহকারী প্রয়োজন। নানান ধরনের জিনিস আমার প্রয়োজন হয় কাজের জন্য। বিভিন্ন জায়গা থেকে সেসব উপকরণ আমাকে এনে দিতে হবে। বলুন, পারবেন করতে? আমার আর বেশি কিছু ভাববার উপায় ছিল না। বলে দিলাম, পারবো, নিশ্চয়ই পারবো। বেশ, তাহলে আজ থেকেই শুরু করতে পারেন। আজ থেকে? হ্যাঁ, কেন? আপনার অসুবিধে আছে? না না, আমার কোনো অসুবিধা নেই, আমি আজ থেকেই করতে পারবো। বলুন কি করতে হবে। শুনুন, আজ রাতে আপনাকে কিচ্ছু আনতে যেতে হবে না। শুধু একটা জায়গায় যেতে হবে, একটা জিনিস দেখবার জন্য, আর একটা ছোট্ট কাজ করবার জন্য। হ্যাঁ বলুন, কোথায় যেতে হবে আর আর কি করতে হবে। লোকটা তার পরনের কালো কাপড়ের ভেতর থেকে একটা ছবি বার করলো। তারপর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছেলেটার বাড়ি তোমাকে আজ রাতে একবার যেতে হবে। ছবিটা হাতে নিয়ে দেখলাম আমার বয়সী একটা ছেলের ছবি। কোথায় এর বাড়ি? বেশি দূরে নয়, এই পাশের পাড়াতেই। এর বাড়িতে গিয়ে তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। একটু বসো, আমি এক্ষুনি আসছি। যাবো আর আসবো। লোকটা পাশের ঘরে চলে গেল। করছি তা যেন আমার নিজের কাছেই পরিষ্কার হচ্ছে না। আর একটু খুঁজলে কি ভালো কোনো কাজ পেতাম না? কেন যে রাজি হয়ে গেলাম কে জানে। আর তাছাড়া বাড়িতেও কিছু বলে আসিনি। এ লোকটা কত টাকা দেবে সেই ব্যাপারেও তো কোনো কথা হলো না। কয়েক মিনিটের মধ্যেই লোকটা ফিরে এলো। আমার দিকে একটা পুতুল এগিয়ে দিয়ে বলল, এটা নিন। আমি পুতুলটা হাতে নিয়ে বললাম, কি এটা?
সে আপনার জানবার দরকার নেই। এই পুতুলটা নিয়ে এক্ষুনি চলে যান এই ছেলেটার বাড়ি। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে কিছু শুকনো বিচুলি দিয়ে এই পুতুলটা ঢেকে রেখে অন্ধকারে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ। আর সেই সাথে এই কাঁটাটা রাখুন। এই কাঁটাটা ওই পুতুলটার বুকের ওপর রেখে দেবেন। ওই বাড়ির পেছনে একটা জানলা আছে, সেই জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে আপনাকে ঘরের ভেতর লক্ষ্য রাখতে হবে। দেখবেন ওই ছেলেটা খাটে শুয়ে আছে। ঠিক রাত 10টা নাগাদ একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার দিকে আপনাকে নজর রাখতে হবে। যদি ঘটনাটা ঘটে তাহলে আপনাকে কিছুই করতে হবে না। আর যদি দেখেন 10টা 15 বেজে যাওয়ার পরেও কোনো কিছুই হচ্ছে না, বিছানায় শুয়ে থাকা ছেলেটার কোনো পরিবর্তন ঘটছে না, তাহলে আপনি আমাকে ফোন করবেন, বুঝেছেন? কিন্তু এই কাজ করতে হলে কোনো প্রশ্ন করা চলবে না। শুধু আমি যা বলবো তাই করে যেতে হবে। আমার কি হলো জানি না, আমার বিবেক, চেতনা, হিতাহিত জ্ঞান সব যেন হারিয়ে গেল। আমি যেন মন্ত্রমুগ্ধের মতন বললাম, ঠিক আছে। এই তো ভালো ছেলে, নাও এবার চলে যাও, আর দেরি করো না। এই বাড়ির সামনে দিয়ে 15 মিনিট হাঁটলেই একটা ফাঁকা জায়গা পড়বে। সেই ফাঁকা মাঠের ভেতর দেখবে একটা সাদা রঙের বাড়ি রয়েছে, ওই বাড়িটাই। ভুলে যেও না যেন, ঠিক দক্ষিণ পশ্চিম কোণে। আমি পুতুলটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। কি করছি জানি না, ঠিক করছি না ভুল করছি তাও বুঝতে পারছি না। শুধুমাত্র 2 পয়সা উপার্জনের জন্য আমি কোনো চক্রে জড়িয়ে পড়ছি না তো? কে আছে কপালে কে জানে। অথচ আমি থামতেও পারছি না যেন। কোনো এক অমোঘ শক্তি যেন আমাকে দিয়ে জোর করে তার কাজ করিয়ে নিতে যাচ্ছে। ঠিক 10 মিনিট হাঁটবার পরে সাদা রঙের একটা অপরিচ্ছন্ন বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ফাঁকা মাঠের ভেতরে একটা ছোট বাড়ি, আলো জ্বলছে না। আমি লোকটার কথা মতো দক্ষিণ পশ্চিম কোণে পুতুলটা রেখে তার বুকের ওপর কাঁটাটা রেখে দিলাম, আর পুতুলটা ঢেকে দিলাম কিছু শুকনো বিচুলি দিয়ে। কাঁটাটা যতদূর মনে হলো কোনো বড় মাছের কাঁটা হবে। কি করতে চাইছে লোকটা কে জানে। বাড়ির পেছন দিকটায় গেলাম। খোলা জানলা দিয়ে তাকিয়ে দেখলাম ঘরের ভেতর একটা ছোট্ট চৌকি খাট পাতা, তার উপরে শুয়ে আছে ছবিতে দেখা সেই ছেলেটা। ঘরের ভেতরে একটা মোমবাতি জ্বলছে টিমটিম করে। আমাকে বলা হয়েছে চুপ করে অপেক্ষা করতে। রাত 10টায় এখানে কোনো এক বীভৎস ঘটনা ঘটতে পারে। মোবাইলটা বার করে দেখলাম রাত 10:45। আরো কিছুক্ষণ। ছেলেটা একটা মলিন চাদর গায়ে টেনে ঘুমোচ্ছে। দেখে মনে হচ্ছে ও অসুস্থ। অপেক্ষার প্রহর যেন শেষ হলো। ঠিক 10টা বাজতেই দেখলাম একটা দমকা হাওয়া পাক খেয়ে গেল অন্ধকারের ভেতর থেকে। তারপর এক মুহূর্ত স্তব্ধ চারিদিক। সেই নিরেট স্তব্ধতাকে ভেঙে চুরে হঠাৎ যেন খাটে শুয়ে থাকা ছেলেটা আর্তচিৎকার করে উঠল, আমি চমকে উঠে দেখলাম ছেলেটা হাত দিয়ে তার বুক চেপে ধরে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি হতবুদ্ধির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম ছেলেটা হঠাৎ এমন করছে কেন। এই ঘটনায় কি ঘটবার ছিল? কি করে হচ্ছে এসব? ছেলেটার আর্তচিৎকার বেড়েই চলল। আমি কি ঘরের ভেতরে গিয়ে দেখব? বেচারা অসহায়ের মতন একা একা পড়ে আছে এখানে, কেউ ওকে দেখবার নেই। এমন ভাবে কাতরাচ্ছে যন্ত্রণায়, আমারই খারাপ লাগছে খুব। হঠাৎ আমার মাথায় একটা চিন্তার ঝিলিক দিয়ে উঠল, আর আমি সাথে সাথে দৌড়ে গেলাম ঘরের দক্ষিণ পশ্চিম কোণে, বিচলি দিয়ে চেপে রাখা সেই পুতুলটার দিকে। সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার শরীরের প্রতিটা রোমকূপ যেন টান টান হয়ে উঠল।
পুতুলটা দাঁড়িয়ে আছে সোজা হয়ে, আর তার বুকের ওপরে গেঁথে রয়েছে সেই কাঁটাটা। হে, কি অলৌকিক ঘটনা! এ তো কালো জাদু। আমার মাথায় কি চাপলো জানি না। আমি ছুটে এসে ওই পুতুলটার বুকের ওপর থেকে কাঁটাটাকে তুলে ফেলতে গেলাম, কিন্তু শরীরের সবটুকু জোর দিয়েও যেন কিছুই করতে পারলাম না। বুঝলাম এ মনুষ্য শক্তি দিয়ে হবার কাজ না। এই পুতুলের শরীর এখন ওই ছেলেটার শরীর। এই পুতুলকে আঘাত করলে সেই আঘাত গিয়ে লাগবে ওই ছেলেটার গায়ে। তার মানে ওই সুখবিলাস লোকটা এই ছেলেটাকে মেরে ফেলবার জন্য এই অপকর্ম করেছে। না 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 না, চোখের সামনে এত বড় অধর্ম দেখা যায় না। আমি কি করব? কি করে বাঁচাবো ছেলেটাকে? হঠাৎ মনে পড়ে গেল বিশু ঠাকুর একবার বলেছিল, যখনই কোনো অশুভ শক্তি চারপাশ চেয়ে থাকবে, তখন মনে মনে 3 বার এই মন্ত্র জপ করবে। দেখবে সেই অশুভ শক্তি, সে যাই হোক না কেন, মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে পড়েছে। আর বিন্দুমাত্র দেরি না করে সবটুকু বিশ্বাস নিয়ে জপ করতে লাগলাম সেই মহামন্ত্র। 3 বার জপ করবার পর যখন চোখ খুললাম, দেখলাম পুতুলটা মাটিতে পড়ে আছে, তার পাশেই পড়ে আছে কাঁটাটা। ঘরের ভেতর থেকে ছেলেটার আর্তচিৎকারও আর আসছে না। দৌড়ে গিয়ে দরজাটা ঠেলে ঘরের ভেতরে ঢুকলাম। আপনি আপনি ঠিক আছেন? কে কে আপনি? আমি কে সেটা পরে জানতে পারবেন, আগে বলুন আপনি ঠিক আছেন কিনা। আমি ঠিক হব আর ওপরে গিয়ে। তবে একটু আগে হঠাৎ যেন বুকের ভেতরে কে ছুরি বসাচ্ছিল। আমি বুঝে গেছি এ আমার ওই জ্যাঠামশায়ের কাজ। ও আমাকে মেরেই ফেলবে। সুখবিলাসবাবু আপনার জ্যাঠামশাই? হ্যাঁ, তবে সম্পত্তির জন্য যে এত নিচে নামতে পারে তাকে আমার জ্যাঠামশাই বলতে ঘেন্না হয়। কি ব্যাপার, আমাকে খুলে বলুন সবটা। বলবো, তার আগে আপনি বলুন আপনি কে, আর আপনি আমার জ্যাঠামশাইকে কিভাবে চিনলেন? আমি পুরো ব্যাপারটা সংক্ষিপ্ত আকারে বললাম তাকে। সব শুনে সে বলল, চলে যান, আজকেই চলে যান, না হলে আপনার দশাও আমার মতো হতে পারে। আপনার কি হয়েছে? আমি এই ঘরের বাইরে বেরোতে পারি না 6 মাস হয়ে গেল। আমার এই ক্ষতি করেছে আমার জ্যাঠামশাই সুখবিলাস। এই নিশিকান্তপুরের জমিদার ছিল আমার ঠাকুরদা শশীকান্ত চৌধুরীর বাবা নিশিকান্ত চৌধুরী। তার নাম অনুসারেই এই গ্রামের নামকরণ। আমার ঠাকুরদার 2 ছেলে, আমার বাবা অবিনাশ চৌধুরী আর আমার জ্যাঠামশাই সুখবিলাস চৌধুরী। জ্যাঠামশাই ভূত প্রেত পিশাচতন্ত্র কালো জাদু এসবের প্রতি আগাগোড়াই বড্ড ঝোঁক ছিল। সেটা ধীরে ধীরে ভয়ঙ্কর আকার নিতে থাকে। ঠাকুরদা অনেকবার করে বারণ করেছিল, কিন্তু জ্যাঠামশাই কোনো বারণ শোনেনি। বাড়ির ভেতর মানুষের মাথার খুলি, কঙ্কাল, আরও কত রকমের জিনিসপত্র, এমনকি সদ্য কবর দেয়া মৃত মানুষের শরীর কবরখানা থেকে তুলে নিয়ে আসতো জ্যাঠামশাই। তাই ঠাকুরদা বিরক্ত হয়ে তার সমস্ত সম্পত্তি আমার বাবার নামে লিখে দেয়। কিন্তু তাতে কোনো লাভ হয় না। জ্যাঠামশাই কি করে যেন বাবাকে বশে নিয়ে আসে, তারপর বাবাকে দিয়ে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেয়। তারপর বাবা যে কোথায় চলে গেল তার আর কোনো খোঁজ পেলাম না। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? আমার নাম অনিরুদ্ধ চৌধুরী। জ্যাঠামশাই সুখবিলাস চেয়েছিল আমার প্রাণশক্তি। তান্ত্রিক বিদ্যায় একটা বিশ্বাস আছে, রক্তের সম্পর্কের কাউকে বলি দিলে সেই শক্তি বহু গুণ বেড়ে যায়। তোমাকে মারার পরিকল্পনা ছিল? হ্যাঁ, কিন্তু সরাসরি নয়, ধীরে ধীরে। 6 মাস আগে হঠাৎ এক রাতে আমার বুকে অসহ্য যন্ত্রণা শুরু হয়। ডাক্তার দেখালাম, কিন্তু কিছুই ধরা পড়ল না। দিনে দিনে শরীরটা অবশ হতে থাকলো। বুঝে গেলাম এটা কোনো রোগ নয়, নিশ্চয়ই আমার উপরে কালো জাদু করা হয়েছে। আর আজকের রাতটা? আজ পূর্ণিমা। আজ রাতেই জ্যাঠামশাই আমার প্রাণটা নিজের কবজায় নিতে চেয়েছিল। আজ আপনি যদি না আসতেন তাহলে হয়তো এতক্ষণ আমি বেঁচে থাকতাম না।
কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে এলো। আমি ফিসফিস করে বললাম, তাহলে এখন আমরা কি করব? অনিরুদ্ধ একটু হেসে বলল, কিন্তু সে হাসিতে যেন কোনো আনন্দ ছিল না, ছিল অদ্ভুত এক দৃঢ়তা। এখন আর পালাবার সময় নেই। এখন একটাই পথ, ওকে শেষ করে দিতে হবে। কিন্তু সে তো ভয়ঙ্কর শক্তিশালী, আর আমরা তো সাধারণ মানুষ। আমরা কি করতে পারি? আপনি সাধারণ নন। একটু আগেই আপনি যে মন্ত্রটা জপ করেছেন, ওটা প্রতিবন্ধক মন্ত্র। ওই মন্ত্র জপ করতে পারলে ওই মন্ত্রেই কাজ হবে। ঠিক সেই মুহূর্তে চারিদিকের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। দূরে শিরিষতলার মাঠের দিক থেকে শোনা গেল গম্ভীর হাসির শব্দ। আমাদের দুজনের চোখ একসাথে দরজার দিকে ঘুরে গেল। দরজার সামনে দাঁড়িয়ে কালো পোশাকে সুখবিলাস। সে আমার দিকে তাকালো, তার চোখ দুটো অদ্ভুত লালচে। আমি জানতাম এই মুহূর্তে ভয় পেয়ে গেলেই সব শেষ। বিশু ঠাকুরের কথা মনে পড়ে গেল। চোখ বন্ধ করে শেষবারের মতো মন্ত্রটা জপ করলাম। হঠাৎ ঘরের মোমবাতিটা নিভে গেল। তারপর একটা বিকট শব্দ, আর তারপর সব নিস্তব্ধ। চোখ খুলে দেখলাম সুখবিলাস মাটিতে পড়ে আছে, তার শরীর নিস্তেজ, মুখে ভয়ঙ্কর বিস্ময়ের ছাপ। অনিরুদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, তান্ত্রিক বিদ্যার নিয়ম একটাই, যে অন্যের প্রাণ নিতে চায় শেষমেশ তার নিজের প্রাণই সেই বিদ্যায় বলি হয়। পরদিন ভোরবেলায় পুলিশ এলো। চৌধুরী বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো বহু নিষিদ্ধ তান্ত্রিক সামগ্রী।